হন্তদন্ত হয়ে হেঁটে চলে গেলেন জেসমিন বেগম। মিশাল তার রাগ সংযত করে রাখতে পারল না। সামনে থাকা চেয়ারটিতে জোরে এক লাত দিল। রুমের জিনিসপত্র উলটপালট করতে লাগলো। সাহিলও তাকে সামলাতে পারছিল না। ইতিমধ্যে পাশের রুম থেকে সামান্তাও ধেয়ে এলো। মিশেলের পাগলামি দেখে সে হয়রান হয়ে গেল। উত্তেজিত মিশেলের দিকে এগিয়ে এলো। ভীত গলায় প্রশ্ন ছুড়ল, কি হয়েছে তোমার? এমন করছো কেন তুমি? জেসমিন বেগমের উপর জমা সমস্ত রাগ মিশাল অতি উগ্রতার সহিত সামান্তের উপর ঝাড়তে লাগলো। চোয়াল উঁচিয়ে মৃদু চিৎকার করে বলল, তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর কি হয়েছে। যতবারই আমি তোকে আমার করে পেতে চাই, ঠিক ততবারই একটা না একটা বাধা ঘাড়ে এসে পড়বেই। সবাই শুধু আমার অসহায়ত্বটাকেই দেখলো, আমার ভেতরটাকে দেখলো না। আমার ভেতরে যে একটা মন আছে, ছোট্ট একটা হৃদয় আছে, সেই হৃদয়ে যে আমারও আঘাত হয়, ব্যথা হয়, সেটা কেউ বুঝলো না। অতিরিক্ত রাগ, জেদ, আবেগ ও দুঃখের প্রভাবে মিশালের রক্তিম দু চোখের কোটর বেয়ে টুপটাপ ছন্দে জল গড়াচ্ছিল। সামান্তা শঙ্কিত, বিমূঢ় ও রূঢ় দৃষ্টিতে মিশালের পাগলামি দেখছিল। মিশালের এহেন কার্যকলাপে নারাজ হলো সামান্তা। এক পা দুপা করে এগিয়ে এলো মিশালের দিকে। মিশালের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত মন্দ গলায় বলল, এসব কি হচ্ছে মিশাল? তুমি ছোট বাচ্চাদের মতো নিরত পাগলামি করছো কেন? তোমার মতো ম্যাচিওর একটি ছেলের কাছে থেকে এমন ইম্যাচিওর আচরণ আমি কিন্তু অ্যাকসেপ্ট করি না। সো বি পোলাইট। আমি ইম্যাচিওরড? হ্যাঁ, আমি ইম্যাচিওরড? একটি হারাম সম্পর্ককে হালাল সম্পর্কে রূপ দিতে চাওয়া ইম্যাচিওরের কাজ? তোর মায়ের মতো কি তোরও মনে হয় আমি বিয়ের পর তোর খরচ বহন করতে পারবো না? আমাকে এতটাই অপদার্থ মনে হয় তোদের? হ্যাঁ হয়। গুন্ডা মাস্তানি, মারামারি, শরীরে রক্ত ঝরানো ছাড়া তুমি আর কি কাজটাই বা করতে পারো? যে ছেলে নিজের জীবনের ক্ষতি করতে দুবার ভাবে না, সে আমাকে বিয়ের পর কিভাবে সুস্থ, নিরাপদে ও সুখে রাখবে? যদি আমাদের ধারণাকে পাল্টাতে চাও তবে নিজেকে পরিবর্তন করে দেখাও। গুন্ডা মাস্তানি ছাড়া ভালো কিছু একটা করে দেখাও। নিজেকে প্রমাণ করে দেখাও। আমাদের সবার মুখে তালা ঝুলিয়ে দাও। সামান্তার কথার আঘাত হৃদয়ে গভীর ঘা তৈরি করলো মিশালের। থমকে দাঁড়ালো সে। সামান্তার কঠিন দু চোখে চোখ রেখে হতবিহ্বল গলায় শুধালো, আমি কি করতে পারি না করতে পারি এসব নিয়ে তোর ডাউট আছে? হ্যাঁ আছে। ওকে, তবে তাই হবে। আজ এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোকে কথা দিয়ে গেলাম, বিয়ের পর তোর শুধু ঔষধের খরচ নয়, বরং তোর সার্জারির সমস্ত টাকা আমি দু হাতে খরচ করব। আগামী 1 বছরে আমি নিজেকে এমনভাবে তৈরি করে দেখাবো, তখন তুইও আমার মুখোমুখি দাঁড়িয়ে এই যে এখন কথাগুলো বললি, সেই কথাগুলো বলার সাহস পাবি না। হনহনিয়ে হেঁটে জায়গা থেকে প্রস্থান নিল মিশাল। মাথা নুইয়ে চোখের জল ছাড়ল সামান্তা। মিশালকে আঘাত করে যে সেও শান্তি পাচ্ছিল না। তবে এই ক্ষেত্রে সামান্তার কঠিন হওয়া উচিত ছিল। নরম হয়ে থাকলে মিশাল এই সিরিয়াস বিষয়টিকে নিয়ে হেলাফেলা করবে। পাশ থেকে সাহিল দীর্ঘশ্বাস ফেলল। মনক্ষুণ্ণ হয়ে সামান্তাকে বলল, কেন পাগলটা কে রাগালি বলতো? এমন একটা শুভ দিনে তোকে আলাদা করে দিলি। যা করেছি একদম ঠিক করেছি সাহিল ভাই। তাকে তাড়া না দিলে সে জীবনেও কিছু করে দেখাবে না। আমার যতটুকু করার আমি তো তা করেই দিয়েছি। এবার সেও কিছু করে দেখাক, নিজেকে প্রমাণ করুক। সব দিক তো আমার একার পক্ষে সামলানো সম্ভব না। এই বলে সামান্তাও চোখের জল মুছতে মুছতে প্রস্থান নিল। নিচে নেমে দেখলো মিশাল কোথাও নেই। রাগের চোটে কোথায় চলে গেছে কে জানে। সামান্তা সেদিকে ভ্রুক্ষেপ করলো না। মিশালকে মিশালের মতো করে ছেড়ে দিল। হারিয়ার কোথায় যাবে সে? সামান্তার কাছেই তো বারবার ফিরে আসতে হবে। সামান্তাই হলো তার শেষ আশ্রয়স্থল। কাজী সাহেব এসে গেছে বিধায় নিচে সবাই সামান্তাকে বেশ তাড়া দিচ্ছিল। দায়িত্ব নিয়ে সামান্তা চলে গেল জেনিয়ার রুমে। জেনিয়াকে নিয়ে এখনই বিয়ের আসরে যেতে হবে তাই। কিন্তু ইতিমধ্যেই ঘটে গেল আরেক বিপত্তি। জেনিয়ার হঠাৎ পিরিয়ড। অস্বস্তির মধ্যে ফেঁসে গেল সে। নাজিয়া বেগমের সাহায্য নিয়ে জেনিয়াকে কোনো রকমে সামলে সামান্তা, সাইফা, রুমকিও সাইমা মিলে নিচে নেমে এলো। সাহিলও লাল পাঞ্জাবি পরে প্রস্তুত বিয়ে করার জন্য।
আর চোখে সাহিল কেবল জেনিয়ার ঘোমটার নিচে তাকানোর চেষ্টা করছে। তবে জেনিয়া ভুল করেও একটিবারের জন্য সাহিলের দিকে ফিরে তাকাচ্ছে না। ব্যাপারটায় ভীষণ বিরক্ত সাহিল, তবে তা প্রকাশ করতে পারছে না। দাঁতে দাঁত চেপে কেবল সহ্য করছে। তবে এই মুহূর্তে তো সাহিলের মতো আর রঙে নেই জানিয়া। তার যে কতটা অস্বস্তি কেবল সেই জানে। কাজী সাহেবও ওই মুহূর্তে বিয়ে পড়ানো শুরু করে দিলেন। অবশেষে ৩ কবুলের মধ্য দিয়ে সম্পন্ন হলো তাদের বিয়ে। সবাই আনন্দে উচ্ছ্বাসে মিষ্টিমুখ করল। অতঃপর রাতের খাবারের জন্য টেবিল সাজানো হলো। তবে উপস্থিত কারোরই মিশেলের কথা স্মরণে নেই। রুমকি নিজেও আনন্দের চোটে তার ভাইয়ের কথা ভুলে গেছে। রাতের খাবার দাবার শেষ করে সামান্তার পরিবার ও মিশেলের পরিবার বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিল। নাজিয়া চৌধুরীর অনুমতিক্রমে সামান্তা টিফিন ক্যারিয়ারে মিশেলের জন্য খাবার নিয়ে নিল। সবার থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে যাওয়ার পথে সামান্তা টিফিন ক্যারিয়ারটি শাহনাজ বেগমের হাতে তুলে দিল। শান্ত স্বরে বলল, চাচি, খাবারটা মিশাল ভাইয়ার জন্য। ওহ, খাবার নিয়েছিস তুই? আমি না অনেকবার নাজিয়ার কাছে বলতে গিয়েও থেমে গিয়েছিলাম। ভাবলাম কি না কি ভাবে। ধ্যাৎ চাচি, কি যে বলো না। ফুপু বুঝি মিশাল ভাইয়ার খাবারের জন্য মানা করবে? বরং আমি বলার আগেই ফুপু বুঝে গিয়েছিল মিশাল ভাইয়ার জন্য খাবার দিতে হবে। মৃদু হেসে শাহনাজ বেগম খাবারের ক্যারিয়ারটি নিলেন। বাসার সামনে ক্যাব পৌঁছাতেই শাহনাজ বেগম ও রুমকি ক্যাব থেকে নেমে গেল। এর পরের গেটেই অর্থাৎ সামান্তাদের বাড়ির সামনে ক্যাবটি পুনরায় থামল। তারাও এক এক করে বাড়ির ভেতরে ঢুকে গেল। তবে সামান্তা থামল। ইশারায় রুমকিকে বোঝালো জোর করে হলেও মিশালকে খাওয়াতে। সামান্তার ইশারা বুঝে রুমকি মিষ্টি হেসে ঘাড় নাড়ালো। স্বস্তির শ্বাস ফেলে সামান্তা অস্বস্তি বুঝালো। মিশালদের বাড়ির সদর দরজা খোলা, তা দেখে শাহনাজ বেগম বুঝতে পেরে গেলেন মিশাল এই মুহূর্তে বাড়িতেই রয়েছে। ভেতরে প্রবেশ করতে তিনি প্রথমে টিফিন ক্যারিয়ার থেকে প্লেটে খাবার সাজিয়ে মিশালের রুমের দিকে রওনা হলেন। দরজা ভেজানো ছিল মিশালের, তাই ডাকাডাকি করতে হয়নি মিশালকে। রুমের ভেতরে প্রবেশ করে তিনি সম্পূর্ণ অবাক হয়ে গেলেন। মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে মিশাল তার মৃত মায়ের ছবি আঁকড়ে ধরে অঝরে কাঁদছে। এই প্রথম তিনি দেখলেন মিশাল তার মায়ের ছবি হাতে নিয়ে এভাবে কাঁদছে। সচরাচর তার বাবার ছবি তার সাথে থাকে। ছবির দিকে তাকিয়ে বাবার সাথে মাঝে মাঝে বকবক করে, কখনো হাসে তো কখনো কাঁদে। কেন যেন আজ এই দৃশ্যটি শাহনাজ বেগমের হৃদয়ে আঁচড় কাটল। মাতৃত্ববোধ জেগে উঠল। অজান্তে তিনি আবেগপ্রবণ হয়ে চোখের জল ছেড়ে দিলেন। খাবারের প্লেটটি তিনি ডেস্কের উপর রেখে ছুটে এসে মিশালকে বুকের মাঝে মিশিয়ে নিলেন। ভারী গলায় বললেন, তুই কাঁদছিস কেন বাবা? তোর এক মা চলে গেছে তো কি হয়েছে? আমি তো আছি। তোর মতো ছেলে পাওয়া যে ভাগ্যের ব্যাপার। দেরি করে হলেও কিন্তু আমি তা বুঝতে পেরেছি। আগে যা হয়েছে হয়েছে, এখন ক্ষমা করে দেওয়া যায় না এই মাটাকে, বল? এই প্রথম শাহনাজ বেগমের গা থেকে মায়ের গন্ধ ভেসে এলো। মিশাল বুঝতে পারল শাহনাজ বেগমের এই বদল মিথ্যে নয়, এই মমতা নাটক নয়, এই অনুতাপ ছলনা নয়। মিশাল নিজেও সমব্যথী হয়ে জড়িয়ে ধরল শাহনাজ বেগমকে। ভারাক্রান্ত গলায় বলল, মা, বিশ্বাস করুন, আমি সামান্তাকে হারাতে চাই না। আমি আমার এক মাকে হারিয়েছি, আমার বাবাকে হারিয়েছি। হারানোর যন্ত্রণা আমি বুঝি। নতুন করে আমি আর কাউকে হারাতে চাই না। আমার নিজেকে খুব অসহায় লাগছে মা। আমি সামান্তাকে কথা দিয়ে এসেছি, আগামী 1 বছরের মধ্যেই আমি কিছু একটা করে দেখাবো। তাকে বীর দর্পে বিয়ে করে দেখাবো। কিন্তু এখন আমি ঠান্ডা মাথায় ভেবে দেখলাম, মা, আসলে এত কম সময়ের মধ্যে আমার পক্ষে ভালো কিছু একটা করা সম্ভব নয়। যদি আমি ভালো কোনো একটা চাকরি বাকরি পেয়েও যাই, মান্থলি 20,000 টাকার স্যালারির উপরে পড়বে না। আজকালকার যুগে একটি সংসার চালানোর জন্য তো 20,000 টাকা হাতের ময়লা জাস্ট। সেই জায়গায় গোটা একটি সংসার চালানো, সামান্তার ভরণ পোষণ, তার ওষুধ খরচ কিভাবে চালাবো আমি? শাহনাজ বেগম কিয়ৎক্ষণ মৌন রইলেন। গভীর কিছু চিন্তাভাবনার পর তিনি মুখ খুললেন। স্বস্তিকর গলায় বললেন, ইতালিতে আমার একজন দুঃসম্পর্কের আত্মীয় থাকে। তুই চাইলে আমি তার সাথে কথা বললে তোর ইতালিতে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। আমার মনে হয় তোর লক্ষ্য পূরণে আমার এই আইডিয়াটি ঠিক হবে।
সোজা হয়ে বসলো মিশাল, চক্ষু চড়ক গাছ তার। অবিশ্বাস্যকর গলায় তার মাকে শুধালো, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো মা? আমার হাতে তো এখন একটা কানা করিও নেই। আমার সব গহনাগাটি, রুমকির সব গহনাগাটি বিক্রি করে কমপক্ষে 3-4 লাখ টাকা তো ম্যানেজ হয়েই যাবে। প্রয়োজনে ব্যাংক লোন নিব আমরা। যদি এতেও না হয় তবে আমরা তোর ফুফার থেকেও কিন্তু আমরা টাকা ধার হিসেবে নিতে পারি। আশা করি তিনি আমাদের ফেরাবেন না। আপনি কি পাগল হয়ে গেছেন মা? রুমকির গহনা বিক্রি করতে পারবো না আমি। এসব গহনা ওর বিয়ের জন্য রাখা। না না, ওসবে হাত দিতে পারবো না আমি। মিহি হেসে মিশালের মাথায় হাত বুলালেন শাহনাজ বেগম। সান্ত্বনার স্বরে বললেন, ভালোই ভালো ইতালিতে পৌঁছে গেলে তুই 1 বছরে যে টাকা কামাবি বাপ, সেই টাকা দিয়ে আমরা রুমকির জন্য আরো ভালো ভালো গহনা গড়াতে পারবো। ওসব নিয়ে এখন ভাবতে হবে না তোকে। তোর ভবিষ্যৎ নিশ্চিত করা এখন আমাদের মামের দায়িত্ব। বাকরুদ্ধ মিশাল নির্বাক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে রইল। তার এক মা চলে গেছে তো কি হয়েছে, আরেক মা যে তার পাশে ঢাল হয়ে দাঁড়াবে কে জানতো। দরজার আড়াল থেকে চুপটি করে সব শুনছিল রুমকি। চোখে তার আনন্দ অশ্রু। এমন একটি পরিবারই তো চেয়েছিল সে, যেখানে তার মা ভাই এবং সে পরস্পর মিলেমিশে থাকবে। চোখ দুটি ধন্য হয়ে গেল রুমকির। উত্তেজিত হয়ে সে দৌড়ে তার রুমে গেল। সামান্তাকে কল করে মুখ ঝামটা দিল। বেশ গর্বিত গলায় বলল, আমার ভাইয়া ইতালি যাচ্ছে আপু, দেখবো এবার তুমি কি করে আমার ভাইয়াকে ফিরিয়ে দাও। ফুলশয্যার খাটে বেশ রোমান্টিক ভাব নিয়ে বসে রয়েছে সাহিল। জেনিয়াকে পাওয়ার আকাঙ্ক্ষায় উদ্ভাসিত সে। অপেক্ষা শুধু জেনিয়ার আসার। সেই কখন জেনিয়া ওয়াশরুমে গেল, কিন্তু এখনো অবধি এলো না। কি এমন হিসাব নিকাশ করছে সে ওয়াশরুমে বসে? আর কত ধৈর্যের পরীক্ষা দিবে সাহিল? মাথাটা তো গরম হয়ে যাচ্ছে তার। অবশেষে মাথা নিয়ে কাপড় ঠিক করতে করতে জেনিয়া ওয়াশরুম থেকে বের হয়ে এলো। উত্তেজিত হয়ে উঠল সাহিল। ছুটে গিয়ে জেনিয়াকে পেছন থেকে জাপটে ধরলো। জেনিয়ার ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, এই জান, ওয়েট করাতে করাতে তো এতক্ষণ মেরে দিচ্ছিলে, আর কত ওয়েট করাবে বলো? আই কান্ট ওয়েট বেবি। ইতিমধ্যেই সাহিলকে ঝাড়ি দিয়ে ফেলে দিল জেনিয়া। মাথার ঘোমটা খুলে সে তীক্ষ্ণপূর্ণ গলায় বলল, এই সরুন তো এখান থেকে। আইসে কান্ট ওয়েট বলতে, আগামী 7 দিন আপনি আমার গায়ের কাছে, গায়ের সাথে ঘেঁষবেন না, দূরে দূরে থাকবেন আমার থেকে, ওকে? 7 দিন বলাতে সাহিলের বুঝতে বেশি বেগ পেতে হলো না ঘটনা কি ঘটেছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সাহিলের। উল্টো পাশ ফিরে সে নখ কামড়ালো। মিশালকে গালমন্দ করে বিড়বিড়িয়ে বলল, ব্লাড স্টপ ইট ননসেন্স মিশাল। শালা তোর রুহের হাইয়ের জন্য আজ আমার দুর্বল জায়গায় ফুল স্টপ পড়ে গেছে। সেই রাতে তীব্র হাই হুতাশ নিয়ে সাহিল ঘুমিয়ে পড়ল। জেনিয়া তাকে একটিবারের জন্যও শুতে দিল না। মোদ্দা কথা, সাহিলকে তার গায়ের সাথে একদম ঘেঁষতেই দিল না, যেন বড় রকমের পাপ লেগে যাবে তার গায়ের সাথে ঘেঁষলে। সাহিল রীতিমতো বিরক্ত হয়ে উঠছিল জেনিয়ার এহেন অস্বাভাবিক আচরণে। উল্টো দিকে জেনিয়া মিটিমিটি হেসে সাহিলের হতাশ মুখখানি দেখছিল। সাহিলের অসহায়ত্বে সে বেশ ভালোই মজা নিচ্ছিল। অবশেষে মিশালের ইতালি যাওয়া কনফার্ম হয়ে গেল। ইতালির পাসপোর্ট ও ভিসা তৈরি করতে প্রায় 2 মাস লেগে গেল। মোট 14 লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়েছে তার পাসপোর্ট ও ভিসার জন্য। এর মধ্যে লাখ 6 টাকা সাহিলের বাবা অর্থাৎ তরুণ চৌধুরী এককালীন ধার হিসেবে দিয়েছেন। অবশিষ্ট টাকা বিভিন্ন ব্যাংক লোন এবং শাহনাজ বেগম ও রুমকির সমস্ত গয়নাগাটি বিক্রি করে বন্দোবস্ত করা হয়েছে। বেশ হিমশিম খেতে হয়েছিল এই টাকা জোগাড় করতে। মিশাল যাওয়ার পর যে প্রথম মাসের সংসার খরচ চলবে তার জন্যও কোনো অবশিষ্ট টাকা ছিল না তাদের কাছে। কিস্তি হিসেবে লোনের টাকাও পরিশোধ করতে হবে। তাছাড়া ইতালি যাওয়ার পর যে সাথে সাথেই তার জব হয়ে যাবে এমনও তো কোনো গ্যারান্টি নেই। মাসে মাসে কিস্তির টাকা পরিশোধ করতে না পারলে যে তার মা ও বোনকে বেশ ঝুঁকির মধ্যে পড়তে হবে। এসব ভাবতে ভাবতেই হাত পড়ে গেল মিশেলের মাথায়। মা ও বোনের দুশ্চিন্তায় তার আত্মবিশ্বাস ধীরে ধীরে কমতে লাগলো। সামান্তা ও সামান্তার পরিবার এক্ষেত্রে মিশালকে কোনোরূপ সাহায্য করেনি। মিশাল দায়িত্ব নিয়ে একা কতটুকু কি করতে পারে তা তারা দেখতে চেয়েছিল। মিশাল নিজেও তাদের কাছে কোনোরকম সাহায্য চায়নি।
সামান্তার সাথে তো তার টানা 2 মাস ধরে কোনো কথাই নেই, সেখানে সাহায্য চাওয়া তো দূরের ব্যাপার। অভিমানে মিশাল সামান্তার থেকে মুখ ঘুরিয়ে নিলেও সামান্তা প্রতি মুহূর্তে মুহূর্তে মিশালের খোঁজ খবর নিয়েছে। মিশালও কম যায় না, সামান্তার মতো সেও আড়ালে থেকে সামান্তার প্রতিদিনকার খবরাখবর নিয়েছে। তবে কেউ কারো কাছে ধরা দিতে রাজি নয়। আদালত থেকে টুটুল চৌধুরীর সাজা ঘোষণা করা হয়েছিল আজ থেকে প্রায় 1.5 মাস পূর্বে। যাবজ্জীবন জেল ও 5 লাখ টাকা জরিমানা করা হয়েছিল তার বিরুদ্ধে। জরিমানার পুরো টাকা সামান্তার হাতে এসেছিল। সেই টাকা সামান্তা তার চিকিৎসার খরচে ব্যয় না করে বরং লাবিবের চিকিৎসার কাজে ব্যয় করেছিল। হাতের হাড্ডি ফেটে যাওয়ায় লাবিবের একটি ছোট্ট অপারেশন করানোর বাকি ছিল, সেই টাকায় লাবিবেরও অপারেশন হয়ে গেল। সাইফা ও লাবিবের এনগেজমেন্ট আজ থেকে প্রায় 5 মাস আগেই সম্পন্ন হয়েছিল। এবার শুধু ভালো দিনক্ষণ দেখে তাদের বিয়ে হওয়ার বাকি। এই তো আর ঘন্টাখানিক বাদে মিশালের ফ্লাইট। রাত এখন 1টা প্রায়। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে মিশাল ও সাহিলের গাড়ির ওপর উঠে একের পর এক সিগারেট ফুঁকছে মিশাল। মনে শান্তি নেই, তার ক্ষীণ বাতাসে চুল উঠছে তার। কপালে প্রখর দুশ্চিন্তার ছাপ, গৌর বর্ণের মুখখানি কালচেও নেতিয়ে রয়েছে। বুকে শ্রাবণ বইছে। রাতকে রাত মনে হচ্ছে না এখানে। চারিদিকে লাইটের আলো রোশনাইয়ে এখানটাকে দিন মনে হচ্ছে। এয়ারপোর্টের বাইরে ও ভেতরে বেশ ভিড় জমেছে। বিদেশ থেকে আসা যাওয়া যাত্রীদের, আত্মীয় স্বজনদের ঢল। কেউ দেশে ফেরার আনন্দে হাসছে, তো কেউ দেশের বাইরে চলে যাওয়ার দুঃখে কাঁদছে। নীরব ভঙ্গিতে মিশাল তার আশেপাশে তাকিয়ে এসব অবলোকন করছে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে সাহিল, বুকে দুহাত গুজে। বিষণ্ণ মিশালের দিকে ধীরে দৃষ্টি তার। মৌনতা ভেঙে অবশেষে সে প্রশ্ন ছুড়ল, সামান্তার সাথে দেখা না করেই চলে এলি যে? কেন? তার সাথে দেখা করার কথা ছিল নাকি? যার সুখের জন্য দেশ ছাড়ছিস তার সাথে দেখা করার কথা ছিল না? আমার সুখের জন্য আমি দেশ ছাড়ছি ভাইয়া, তার সুখের জন্য নয়। উল্টো বলতে পারো যে সে আমার সুখ। তাকে পেতে হলে আমাকে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তো আসতে হবে। সেই অভিযানেই যাচ্ছি আমি। ওকে, বুঝলাম। বাড়ির আর কাউকে আনতে দিলি না কেন? তাদের যত দেখব ততই আমি দুর্বল হয়ে পড়ব, তাই সাথে কাউকে আনিনি। এই বলে লাফ দিয়ে মিশাল গাড়ি থেকে নামলো। সিগারেটটিতে শেষবারের মতো ফুঁক দিয়ে তা মাটিতে ফেলে দিল। পা দ্বারা পিষে দিল সিগারেটটি। আচমকা বুকের বাঁ পাশটিতে আঙুল ঠেকালো সে। আঙুল ঘুরিয়ে নিথর দৃষ্টিতে সাহিলের পানে তাকালো। ভারী গলায় বলল, এখানটায় খুব ব্যথা হচ্ছে ভাইয়া। শরীরের ব্যথা আমি মানিয়ে নিতে পারি, কিন্তু এখানটার ব্যথা মানিয়ে নিতে পারি না। বিধাতা আমার দুর্বল জায়গাতেই সবসময় আঘাত করে। চোখে টইটুম্বুর জল নিয়ে মিশাল অগত্যা সাহিলকে জড়িয়ে ধরল। আবেগ মিশ্রিত গলায় বলল, তুমি আমার পরিবারকে দেখে শুনে রেখো ভাইয়া, তারা আমার সবচেয়ে দুর্বল জায়গা। তোমার কাছে আমি তাদের সঁপে গেলাম। আর সামান্তাকে বলে দিও আমি তার সুখের জন্য সব করতে পারি। 1 বছর পরে ফিরে এসে যেন তাকে আমি সেই আগের মতো করেই পাই। আমার প্রতি ভালোবাসা যেন তার বিন্দু পরিমাণ কম না হয়। আর যদি ফিরে না আসি, কোনো কারণে যদি উপরওয়ালার প্রিয় হয়ে যাই, তবে যেন সে পারুর মতো আমাকে একটিবার ছোঁয়ার আশায় ওইভাবে পাগলের মতো ছুটে না আসে। সাহিলও কাঁদো কাঁদো হয়ে গেল। মিশালকে শক্তভাবে আঁকড়ে ধরে বলল, যা, এসব কথা বলে না, কিছু হবে না তোর। দেশের কাউকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোর। তাদের সবাইকে দেখার জন্য আমি ও আমার পরিবার রয়েছে। তুই শুধু তোর লক্ষ্যের ফোকাস কর, বাকিটা আমি দেখে নিচ্ছি। ইতিমধ্যেই মিশালের ফ্লাইটের সময় হয়ে গেল। অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেল। যাত্রীরা সব এক এক করে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতে লাগলো। সাহিলের থেকে বিদায় নিয়ে মিশাল তার সুটকেস সহ দৌড়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেল। শেষবারের মতো মিশাল পিছু ঘুরে তাকাতেই সে থমকে দাঁড়ালো। ক্লান্ত চোখ দুটো তার শান্ত হয়ে এলো। বুকের ব্যথা ক্রমশ হ্রাস পেতে লাগলো। তুমুল গতিতে তার হার্টবিট করতে লাগলো। চঞ্চল ও অবাধ্য হয়ে উঠল সে। তার থেকে প্রায় কয়েক ফুট দূরত্বে দাঁড়িয়ে তার বুকের হৃদস্পন্দন তার সামান্তা। মুখে ওড়না পেঁচিয়ে সামান্তা চক্ষু ভরা তৃষ্ণা ও জল নিয়ে দাঁড়িয়ে রীতিমতো হাঁপাচ্ছে সে। বোঝাই যাচ্ছে গাড়ি থেকে নেমে সে এক প্রকার দৌড়ে এসেছে এয়ারপোর্টে। মিশাল ছুটে আসতে চেয়েও পারল না। এয়ারপোর্টের গার্ডসরা তাকে আটকে দিল। ভেতর থেকে দরজা লাগিয়ে দিল।
মাথা নুয়ে ফুপিয়ে কেঁদে দিল সামান্তা। বিমূঢ় গলায় বিড়বিড় করে বলল, আই মিস ইউ সো মাচ মিশাল। সামান্তার পাশে এসে দাঁড়ালো সাহিল। সামান্তাকে সান্ত্বনা দিল, শক্ত গলায় বুঝিয়ে বলল,